শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পর্যাপ্ত কয়লার যোগান থাকায় পুরোদমে চলছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডের 7 ভাগের বেশি বিদ্যুৎ আসছে এই কেন্দ্র থেকে। পরিচালক বলছেন, কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় কেন্দ্রটির 2টি ইউনিটই বর্তমানে চালু আছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক দিক বিবেচনায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাগেরহাট থেকে বিস্তারিত। এখন পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় 10.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ যোগান দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যা দেশের মোট বিদ্যুতের 7 ভাগের বেশি। হিসেব বলছে, চলতি বছরের জুনে কেন্দ্রটি সর্বোচ্চ উৎপাদন করেছে 676.73 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ। পর্যাপ্ত কয়লা সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই কেন্দ্রে। বকে আটকে থাকার পরও নিরবিচ্ছিন্নভাবে কয়লা সরবরাহ করে গেছে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে পুরো সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ধরে রাখতে পেরেছে কেন্দ্রটি। এখনও মজুদ আছে পর্যাপ্ত কয়লা। আমরা 10,359 মিলিয়ন ইউনিট স্টার্টিং থেকে দিয়েছি বাংলাদেশ গ্রিডকে, দ্যাট 10 বিলিয়ন ইউনিটস, অ্যান্ড এভরি মান্থ উই আর গিভিং অ্যারাউন্ড 7 to 8% পাওয়ার to Bangladesh. Coal shortage is a thing of the past now. We are having lesser coal stock, but we have got coal stock at Chittagong. Almost 2 lakh ton is there today. শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। The basic items which affect, they are your carbon dioxide emission, NOx emission, sulfur dioxide emission, and we have control for everything. গ্যাসের মজুদ কমে আসায় বিদ্যুৎ উৎপাদনে বেড়েছে এলএনজি নির্ভরতা, কিন্তু এলএনজির ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদন খরচ, যেখানে সাশ্রয়ী সমাধান হতে পারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বলছেন বিশ্লেষকরা। এখন তো আমরা গ্যাস ব্যবহার করতে পারছি না সেই পরিমাণের, কারণ হচ্ছে আমাদের অতখানি গ্যাস নাই, আমাদেরকে শিল্পে দিতে হবে, গৃহস্থলীতে দিতে হবে। সো এই অবস্থায় আমাদের কয়লার উপরে সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে। সো কয়লা যতখানি বিদ্যুৎ কেন্দ্র আছে 5-6 হাজার মেগাওয়াট, এটা আমাদের সম্পূর্ণ চালাতে হবে, তা না হলে সাংঘাতিক রকম লোডশেডিং হবে। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে পরিচালিত 1320 মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। 2024 সালের মার্চে শুরু হয় দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন। নানামুখী আলোচনা, সমালোচনা আর সংকট কাটিয়ে আজ দৃশ্যমান রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে পূর্ণ উৎপাদন সক্ষমতায়, যার বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, অবদান রাখছে দেশের শিল্প, বাণিজ্য এবং রপ্তানি খাতে। যদিও মাঝপথে কয়লা সংকটের কারণে কমে এসেছিল এর উৎপাদন সক্ষমতা, তবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। রিয়াজ সুমন, নিউজ 24, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাট। দর্শক, জ্বালানি নিরাপত্তা এবং দেশের বর্তমান বাস্তবতা বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজকে আমরা আলোচনা করতে চাই যে দেশের বর্তমান যে জ্বালানি নিরাপত্তার ঝুঁকি আছে সেই বিষয়টি, এবং সেটির সমাধান আসলে কি হবে বা কোন পথে সমাধান, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই। প্রথমে আপনার কাছ থেকে যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে, স্যার, আমরা এখন দেখতে পাচ্ছি যে পেট্রো বাংলা যে সূত্র, সেখানে বলা হচ্ছে দেশে মোট গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি, উৎপাদনে আছে 20টি, উত্তোলন শুরু হয়নি 4টি এবং উত্তোলনযোগ্য গ্যাস শেষ হয়ে গেছে 5টি গ্যাস ক্ষেত্রে। এমন বাস্তবতায় আমাদের বর্তমান প্রতিদিনই গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, যেখানে আমাদের দেশীয় উৎপাদন আছে 180 কোটি ঘনফুট, আমদানি হচ্ছে 100 কোটি ঘনফুট এবং ঘাটতি রয়ে যাচ্ছে 100 ঘনফুট, যেটি 2017 সালে আমরা উৎপাদন করেছিলাম 270 কোটি ঘনফুট, অর্থাৎ 33% গ্যাস উত্তোলন কমে গেছে। এমন একটি ঝুঁকির মধ্যে আমরা রয়েছি, এবং সেক্ষেত্রে আসলে আমাদের মজুদ এখন কী পর্যায়ে আছে, এটি নিয়ে আমরা সামনে কতদিন চলতে পারবো, এই বিষয়টি নিয়ে যদি আপনি শুরু করতেন। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে তো না? জি, আচ্ছা। হ্যাঁ, আমরা অবশ্যই অত্যন্ত কঠিন অবস্থায় আছি। আপনি যেই তথ্য দিলেন তাতে দেখা যাচ্ছে
আমাদের 3800 MMCFD আমাদের চাহিদা, আমরা সাপ্লাই করতে পারছি মাত্র 2800। তাহলে 1000 MMCFDর মতো ঘাটতি আমাদের প্রতিদিন আছে। তো এই অবস্থায় আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের যেসব খাতে গ্যাস ব্যবহার হয়, স্পেশালি শিল্পে, তারা অত্যন্ত অত্যন্ত ডিফিকাল্ট একটা সিচুয়েশনে আছে এবং তারা প্রায় বিভিন্ন জায়গায় বলাবলি করছে যে তাদের অনেক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা একটা কঠিন বাস্তবতা আমাদের। তো সরকার যেটা করেছে যে আমাদের এটা মিট করতে গেলে তাৎক্ষণিকভাবে আমাদের দেশের গ্যাস বাড়ানো সম্ভব না, কিন্তু তারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সো এলএনজি একমাত্র সমাধান আমাদের, কিন্তু আমাদের এলএনজি ইম্পোর্ট করার ক্ষমতা 1100 আর 1100 MMCFD। এইখানে আমাদের দরকার কমপক্ষে 1500, তারও বেশি। হ্যাঁ, তাও ঘাটতি থাকে। কথা হচ্ছে যে তাহলে আমাদের আরেকটা FSRU নাই কেন? এটার উত্তর হচ্ছে আমাদের FSRU একটা পাইপলাইনে ছিল, কিন্তু যেহেতু সেটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে এটা করা হয়েছিল, এই নতুন সরকার আসার সাথে সাথেই ওইটাকে বাতিল করে দিয়েছে। বাতিল করে তারা যে আরেকটা FSRU তৈরি করবে সেই উদ্যোগটাও এখন সম্পূর্ণভাবে নেয় নাই। তারা এটা চিন্তা ভাবনা করছে। তো চিন্তা ভাবনা শেষ করে যখন স্টার্ট করবে, টেন্ডার করে যদি করে নর্মাল, তাহলে 3 বছর লাগবে। আর যদি G2G করে তাহলে হয়তো 2 বছর কিংবা তার অল্প কিছু কমে এটা করা সম্ভব। তারা কোন পথে হাঁটবে আমরা জানি না, বা 2 থেকে 3 বছরের আগে আমরা ইম্পোর্টেড কোনো গ্যাস পাচ্ছি না। তাহলে আমাদেরকে নিজস্ব গ্যাসের উপরেই নির্ভর করতে হবে এবং আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, ইন্ডাস্ট্রিকে সাশ্রয়ী হতে হবে, এফিশিয়েন্ট যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। তাদেরকে বুঝতে হবে যে আমরা একটা কঠিন বাস্তবতায় আছি। আর যেই 50টা এই পর্যায়ে এবং তার পরের পর্যায়ে 100টা ওয়েল ড্রিলিং করার কথা আছে, সেটাকে ত্বরান্বিত করতে হবে। এইটাতে ফাইন্যান্স মিনিস্ট্রি যে এখানে যে টাকা সরবরাহ করতে হয়, এটা নির্দ্বিধায় এবং ঠিক সময় এই টাকাটা দিতে হবে। তা না হলে আমরা গভীর সংকটে আছি এবং আরও গভীর সংকটে পড়ব। এরপরেও কথা আছে যে আসলেই আমরা গ্যাস পাবো কি পাবো না, এইটা উত্তর আমি এখন দিতে চাই না, কারণ অনেকে বলে যে আমাদের অনেক গ্যাস আছে, অনুসন্ধান করা হয়নি, 15 বছর করলে পাবো। সো লেট আস ওয়েট ফর দ্যাট, যে আমরা পাবো, সত্যি বিশ্বাস করি। ইতিমধ্যে আমাদেরকে ডিপ অফশোরে আমাদের অনুসন্ধান আরম্ভ করতে হবে। 2 পর্যায়ে আমরা ব্যর্থ হয়েছি, এই সরকার কিছুদিন আগে ব্যর্থ হয়েছে। তো দেখা গেছে যে তারা যদি এখন টেন্ডার করে, তাহলে এই অবস্থায়, অস্থিতিশীল অবস্থায় বিদেশি ইনভেস্টররা আসবে না। তাহলে আমাদেরকে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসার পরে এটা টেন্ডারিং করতে হবে, টেন্ডারিং করবে, তারপরে তারা ড্রিলিং আরম্ভ করবে। সো আমাদের 2 থেকে 3 বছর একটা কঠিন সময় পার করতে হবে। ইতিমধ্যে অবশ্য আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা চলে আসার কথা। প্রথমে আসবে 1200, তারপরে আসবে আরও 1200। তো এটা যদি চলে আসে, তাহলে হয়তো আমরা একটু স্বস্তি পাবো, কিন্তু সম্পূর্ণরূপে আমাদেরকে আমাদের এনার্জি সিকিউরিটি মিট করতে গেলে আমাদের আমাদের ইম্পোর্টটাকে বাড়াতে হবে এবং আমাদের নিজস্ব গ্যাসের উত্তোলনটাকেও বাড়াতে হবে, দুটোই করতে হবে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন, আসলে যদি একটু স্পেসিফিকলি বলতেন যে আমাদের এখন মজুদ কি পরিমাণে আছে এবং সেটি নিয়ে আমরা কতদিন চলতে পারবো। একই সাথে যেটা আপনি বলছিলেন যে কূপ খননের যে উদ্যোগটি সরকার নিয়েছে, সেখানে আসলে এখন পর্যন্ত সবশেষ আপডেট কি আছে আপনাদের কাছে, এবং যেগুলো খনন করা হচ্ছে সেখানে আসলে মানে প্রাপ্যতার জায়গাটা কতটুকু নিশ্চিত হওয়া যাবে বা যাচ্ছে? ধন্যবাদ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা একদম কমপ্লিটলি জানি, যেটা হচ্ছে 8 থেকে 9 TCF এর মতো গ্যাস আমাদের আছে। এইটার প্রজেক্টেড শেষ হয়ে যাওয়ার ডেট হচ্ছে 2030, তার মানে খুব শিগগিরই 5 বছরের মতো আছে। কিন্তু ইতিমধ্যে আমরা ভোলায়
ভোলায় গ্যাসের সন্ধান পেয়েছি। এখন এখানে আসলে পুরাপুরি কতখানি গ্যাস আছে সেটা জানার জন্য আমাদের আরও কিছু ড্রিলিং, আরও কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আমরা নিশ্চিতভাবে ওখানে ধরেন 2 TCF এর মতো আছে জানি, কিন্তু অসুবিধা হচ্ছে ওখানকার ডিমান্ড মিট করেও এক্সেস গ্যাস আছে, যেটাকে আমরা অনশোরে বলবো না, আমরা আমাদের যেই ডিমান্ড সেন্টার ঢাকাতে আনতে পারছি না। তো ওইখানে 2 আছে, কিন্তু সম্ভাবনা আছে ওখানে 2 থেকে 3, 4, 5 এমনকি তারও বেশি হতে পারে, কিন্তু এটা সম্ভাবনা। এটাকে আমি অবশ্যই জোর গলায় কিছু বলবো না, বলাও উচিত হবে না, কারণ এইসব বলেই আমাদের অনেক ভুল হয়েছে। তা আমরা ধরে নিই ওখানে 2 TCF আমরা গ্যাস পাবো, সেটা থেকে প্রোডাকশন হচ্ছে অল্প কিছু, ওখানে ওনারা পাচ্ছে। তো এটা যদি একটা 5 TCA তে উন্নত হয় এবং আমরা পাইপলাইন করে ওই গ্যাসটাকে আমরা আনতে পারি, আর ইতিমধ্যে আমরা 3rd FSRU যদি বিল্ড করি, তাহলে আমরা হয়তো 2030 পর্যন্ত একটা স্বস্তির অবস্থায় থাকবো। তারপরে আবার নতুন করে আমাদেরকে প্ল্যানিং করতে হবে। কিন্তু এই 2 বছর আমাদের একটু কষ্ট যাবে, কারণ আমি যেই পাইপলাইনটা বললাম ভোলার থেকে গ্যাস আনতে, সেটাও সময় সাপেক্ষ। সেটারও কারণ এখানে দেখা গেছে যে রিভার ক্রসিং, ওখানে অনেকগুলা ওটা একটা না, সমুদ্রের কাছের জায়গা। ওখান থেকে আমাদের শোর মানে আমাদের মেইনল্যান্ডে আনতে গেলে আমাদেরকে 17টা নদী ক্রস করতে হবে, এবং এই নদী ক্রস পাইপলাইনগুলো শুধুমাত্র উইন্টারে করা যায়, এবং একটা ঠিকাদার দিয়ে করলে হবে না, কারণ সে একটা করবে আরেকটা করতে, তাহলে তো 17 বছর লেগে যাবে, ঠিক না? তাহলে আমাদেরকে অনেকগুলা ঠিকাদার নিয়োগ করতে হবে, যাতে করে এটা 2 বছরের মাথায় যেন এই গ্যাসটা চলে আসে। কিন্তু দেখেন 2 বছর শব্দটা চলে আসলো, তাহলে সবখানেই আমরা দেখছি একটা 2 বছরের একটা কঠিন অবস্থা। এই সময় আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আমাদেরকে সহায়তা দিবে। আরেকটা হচ্ছে যেটা আপনারা আগেই বললেন, আমরা যদি আমাদের সম্পূর্ণ গ্যাস ভিত্তিক কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোকে রান করি, তাহলেও কিন্তু আমরা একটা মোটামুটি স্বস্তির অবস্থায় থাকবো। দেখা গেছে এই যে 24-25 যেটা কিছুদিন আগে শেষ হলো, জুনের 30-এ, এই বছরে আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট, গ্যাস পাওয়ার প্ল্যান্টগুলোর 55 ভাগ আমরা শুধু ব্যবহার করেছি। চুক্তিতেই বলা আছে যে 85 ভাগ ব্যবহার করা দরকার। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে বাকিটাই কিন্তু ক্যাপাসিটি চার্জ। আমি 55 ভাগ ব্যবহার করেছি, ওইটা তো ঠিক আছে, ওটা দিতেই হবে। আর যতটুকু ব্যবহার করি নাই, চুক্তিতে যেটা আছে অতটুকু কিন্তু ক্যাপাসিটি চার্জে চলে যাবে। তার মানে বিদ্যুতের দামও বেশি আমাদের দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি ঠিক সময় কয়লার যোগান দিয়ে এই সব পাওয়ার প্ল্যান্টগুলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের কয়লার যে যেটা প্রাইস আমরা দিচ্ছি ট্যারিফ, ওটাও কমে আসবে, এবং ক্যাপাসিটি চার্জের কথাটা তখন আর থাকবে না। ক্যাপাসিটি চার্জ কখন দিতে হয়? যখন আমরা তাদের সাথে যেটা চুক্তি করেছি, যতখানি নেব তার থেকে কম নিচ্ছি, এবং যদি আমরা ফুল নিই তাহলে আমাদের ক্যাপাসিটি চার্জও কমবে, আমাদের দেশে বিদ্যুৎও পাবো। তাহলে আমার যেটা হবে, এই 3 বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের কয়লা ইম্পোর্ট করা ঠিকমতো করে, এবং আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 100% না, 85% ক্যাপাসিটি করে চালাবো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসবে, আমি মনে করি তাহলে আমরা মোটামুটি বিদ্যুতে আমরা তেমন কোনো লোডশেডিং দেখব না, এবং বিদ্যুৎ যদি কম গ্যাস নেয় তাহলে সেই গ্যাসটা শিল্পে যেতে পারে। জনাব ইজাজ, আপনি যদি বলতেন যে আমরা তো এলএনজি আমদানি করছি, এলএনজি অনেক ব্যয়বহুল, এটি আমাদের উৎপাদন খরচও বাড়ায়। সেক্ষেত্রে আসলে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর থেকে যদি আমরা জ্বালানি নিই বা এগুলোর থেকে যদি আমরা উৎপাদনে থাকি, সেক্ষেত্রে মানে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাওয়া কতটা, মানে এটা কতটা সাশ্রয়ী আমাদের জন্য আসলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো? না, সাশ্রয়ী হবে। আমি যেটা আপনাকে বললাম, আমরা যদি কয়লা ভিত্তিক বিদ্যুৎগুলোকে, এই যে ক্যাপাসিটি চার্জের কথাটা বিতর্ক যেটা হয়, এটা কিন্তু সবাই সম্পূর্ণভাবে ক্লিয়ারলি এটা ঠিক বোঝে না, এবং ক্লিয়ারলি কথাগুলো বলা হয় না। তো আমি যেটা বললাম আপনাকে, আমি যদি এই কয়লা ভিত্তিক বিদ্যুৎগুলো সম্পূর্ণ 85% ক্যাপাসিটি চুক্তিগত আমি রান করি, তাহলে আমাদের অবশ্যই এখান থেকে বিদ্যুৎটা সাশ্রয়ী হবে, এবং এলএনজি মাধ্যমে যদি আমরা বিদ্যুৎ তৈরি করি তার থেকে কম এবং সাশ্রয়ী হবে। তাহলে ডেফিনেটলি আমি যেটা বললাম, আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপরেই নির্ভর করব আগামী 3 বছর। এগুলাকে চুক্তি যতখানি অ্যালাউ করে, আমরা যদি চুক্তির বেশিও প্রডিউস করতে চাই সেটাও সম্ভব। সেখানে তা আমাদের আরো সাশ্রয়ী হবে। যদি তার মানে
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 100% ফোকাস করে আমাদেরকে চলতে হবে এই 3 বছর। আমরা এখান থেকে বিদ্যুৎ নেব, এটা সাশ্রয়ী হবে। আর যেহেতু এইগুলা ফুল চললে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা চলে আসলে এদের গ্যাস কম লাগবে, সেই গ্যাসটা আমরা তখন আমরা ইয়েতে দিতে পারবো, শিল্পে। ইতিমধ্যে আমরা ভোলার গ্যাসটা যদি আনার ব্যবস্থা করি, তাহলে আমাদের মোটামুটি আমরা 3 বছর চলতে পারবো। 3 বছরের মাথায় আমাদের আরেকটা FSRU চলে আসবে এবং ওইটাতে আমরা আরো বেশি গ্যাস ইম্পোর্ট করতে পারবো। জনাব ইজাজ, আমাদের এই যে ত্রুটিপূর্ণ নীতির কারণে যে আমাদের গ্যাস ভিত্তিক অনেক কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে বা সেখানে আসলে জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে আবার ক্যাপাসিটি চার্জও দেওয়া লাগছে। এখান থেকে আসলে এখন বের হয়ে আসার কি পথ রয়েছে এবং কতটা আমরা বের হয়ে আসতে পেরেছি? না, আনফর্চুনেটলি আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি নাই, এবং আমি যেটা বললাম অদূর ভবিষ্যতেও এটা পারবো না। তা অদূর ভবিষ্যৎ বলতে আমি 2 থেকে 3 বছর বলছি। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের তো ডিমান্ড, ইলেকট্রিসিটির ডিমান্ড বাড়ছে প্রতিদিন। হ্যাঁ, তো এমন একটা সময় আসবে যেরকম 2030-এ দেখা যাবে আমাদের ডিমান্ড এমন হবে যেখানে আমাদের সবগুলা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সবগুলা আমাদের এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হবে। সেই অবস্থায় তখন কিন্তু আর এইসব ক্যাপাসিটি চার্জ এবং এক্সেসের কথা থাকবে না। তখন আমাদের ডিমান্ডের সাথে মিট করব। তখন আমাদের জন্য এই পাওয়ার প্ল্যান্টগুলা প্রয়োজনের মধ্যেই চলে আসবে। কিন্তু কথা হচ্ছে ইতিমধ্যে আমাদের ডিমান্ড, যেমনি এই বছর আমরা সর্বোচ্চ 16,000 মেগাওয়াট, 15 থেকে 16,000 মেগাওয়াট এখন চলছে। এবং আমার যদি বিদ্যুৎ কেন্দ্র এখানে 28,000 মেগাওয়াটের কথা বলি, হ্যাঁ, তাহলে তো আমাদের, আপনি বুঝতেই পারছেন, অনেকগুলা পাওয়ার প্ল্যান্টকে আমরা বসিয়ে রেখেছি এবং ওগুলা ব্যবহার করতে পারছি না। আমাদের 12,000 মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তার মধ্যে অর্ধেক আমরা ব্যবহার করছি। তার মানে অর্ধেকগুলাকে আমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে। আর যেইভাবেই বলেন আমাদেরকে সম্পূর্ণ এই 6,000 মেগাওয়াটের তাদেরকে ক্যাপাসিটি চার্জের মতো দিতে হচ্ছে। তো এটাতে একটা বিশাল আমাদের জন্য এখন একটা বোঝা, খরচা বলতে পারবো। তাহলে এইটা অ্যাকচুয়ালি আমাদের এর আগে ভুল বলেন কিংবা এর আগে যে সরকার বিজনেসম্যানদের সাথে যোগ সাজস্যে এটা করেছে, এটা খেসারত দিতে হচ্ছে। কিন্তু যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা যদি মেনে আমরা অগ্রসর হই, আমাদের এনার্জি সেক্টর প্ল্যানিং করি, তাহলে আমরা দেখব যে 28-এর পর থেকেই এইসব প্ল্যান্টগুলো ব্যবহার করা আরম্ভ করতে হবে এবং 30-এ গিয়ে হয়তো দেখা যাবে সম্পূর্ণ ব্যবহার হচ্ছে। জনাব ইজাজ, আর একটা বিষয় আপনি যদি বলতেন যে আমরা ইতিমধ্যে দেখেছি গত কয়েকদিন আগে জ্বালানি উপদেষ্টা বলেছেন যে দেশের জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং অনিয়ম হয়েছে। এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেখান থেকে আসলে বের হয়ে যাওয়া বা এই জ্বালানি খাতকে নিরাপদ জ্বালানি নীতিতে নিয়ে আসার ক্ষেত্রে আসলে এখন কি করণীয়, কি করা যাবে? এটা উনি যথার্থই বলেছেন যে আমি যদি মনে করি যে কোন খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, এটা বিদ্যুৎ এবং জ্বালানি খাতেই হয়েছে। তবে ব্যাংকিং সেক্টরে যেটা হয়েছে ওটা তো পুকুর চুরির মতো, ঠিক না? ব্যাংক থেকে সরাসরি টাকা নিয়ে চলে গেছে, ওইটাও তো একটা ইয়ে হচ্ছে। তো আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের ব্যাংকিং সেক্টর এবং এনার্জি সেক্টর মূলত দায়ী। আমরা যে এখন যে অবস্থায় দেখতে পাচ্ছি দেশকে একটা ভঙ্গুর অবস্থায়, এটার জন্য এই দুইটা সেক্টর কমপ্লিটলি দায়ী। অন্য সেক্টর থেকে যেটা চুরি হয়েছে। কিন্তু খেয়াল করেন যে এই দুইটা সেক্টরের যে ইম্প্যাক্ট, এটা কিন্তু এখনো চলছে। মানে আমাকে এনার্জি, যদিও আমরা বলেছি যে আমরা স্বৈরাচারকে সরিয়ে দিয়েছি, সব কিছু করেছি, কিন্তু এনার্জি সেক্টরে যে খেসারত এগুলো কিন্তু দিতে হচ্ছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, কথা হচ্ছে এদেরকে আমরা ধরতে পারলাম না কেন, এই কথাটা প্রায় জনগণ বলে। এখানে ধরা ডিফিকাল্ট, তার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে তারা যেই কন্ট্রাক্টগুলো করেছে, তারা খুব ভেবেচিন্তে দেখে শুনে এই আন্তর্জাতিক মানের লয়ার নিয়োগ করে এই কন্ট্রাক্টগুলো করেছে, এবং এই কন্ট্রাক্টগুলোয় বাংলাদেশ সরকারের সভরেন গ্যারেন্টি আছে। তার মানে বাংলাদেশ সরকার, নট পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ সরকার গ্যারেন্টি দিচ্ছে যে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। এখন বাংলাদেশ সরকার বলতে পারে আমি রেভলিউশনের পর আমি দেব না, আমি এগুলা ন্যাশনালাইজ করলাম, বলতেই পারে। এটা অনেক দেশেই হয়, সিরিয়ায় হয়েছে, অনেক দেশেই হয়। কিন্তু তাহলে হবে কি, আপনার আন্তর্জাতিক যে ইমেজটা, এটা নষ্ট হবে, এবং এরপরে কে আপনাদের এখানে বিনিয়োগ করবে সেই ব্যাপারে অনেক চিন্তা করতে হবে।
সেই জন্য সাধারণত কোনো সরকারই এরকম এইভাবে কোনো কাজ করে না। তবে আমি যেটা বলেছিলাম, এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজারও বলেছে যে আমরা এই চুক্তিগুলা আমরা করছি, আমরা দেখছি এর মধ্যে কোনো কিছু আছে নাকি। আমিও মনে করি চুক্তি দেখে এদেরকে কিছু চাপ দেওয়া যায়। এদেরকে বন্ধ করলে তো আমরাই বিদ্যুৎ পাবো না। হ্যাঁ, তারাই তো বিদ্যুৎ দিচ্ছে, ঠিক না? সো আমাদেরকে খুব ভেবেচিন্তে আগাতে হবে। তবে আমি মনে করি তারা যদি ইভেন সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসাবেও কিছু করে দেশের জন্য, সেটাও ভালো। এবং এইসব বিদেশে যেরকম ইউরোপে, আমেরিকায় যেরকম হয়, গুগল বড় বড় কোম্পানি, এরা অনেক অনিয়ম করে, বিলিয়নস অফ ডলারের অনিয়ম করে, কিন্তু কি করে তারা এটা প্রমাণ করে দেশের কনটেক্সটে, তখন বলা হয় যে তুমি এত বিলিয়ন ডলার ফাইন দাও, আর তুমি এইটা করো ওইটা করো। তা আমরাও কিন্তু তাদেরকে এইভাবে চাপ দিতে পারি। ফর এক্সাম্পল, আদানির সাথে যদি চুক্তিটা ভালো করে আমরা বিশ্লেষণ করি, দেখব ওইখানে ওদের কয়লা। জি জনাব ইজাজ, আপনার সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম যে দুদকের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে এই জ্বালানি খাতের যে লুটপাটকারী দুর্নীতিবাজ তাদেরকে ধরার জন্য দুদক মাঠে নামবে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি, এবং এটি আসলে কতটা কাজে আসবে বলে মনে করেন? হবে কি, দেখেন ইভেন সারা ওয়ার্ল্ডে যেটা হয়, হ্যাঁ, যেরকম অনেক বড় বড় যারা ক্রাইম করেছে তাদেরকে পুলিশ ধরে, সে রাস্তায় গাড়িটা খুব জোরে চালাচ্ছে, হ্যাঁ, তারপরে অ্যারেস্টেড হয়, তারপরে অনুসন্ধান করে এইটা বার হয়। হ্যাঁ, তো এখন দেখা যাবে এদেরকে যেটা হবে, সরাসরি আমি যেটা বললাম আপনার ধরা ডিফিকাল্ট, কেন তাদের কন্ট্রাক্ট ইজ এয়ার টাইট। হ্যাঁ, তাদের কন্ট্রাক্টে এমনভাবে বলা হয়েছে যাতে এরকম ধরনের সমস্যা হলেও তারা যেন টাকাটা পায়। কিন্তু কথা হচ্ছে দেখা যাবে যে তারা অন্যান্য অনেক অনিয়ম করেছে, টাকাটা কিভাবে দেশের বাইরে নিয়ে গেছে, হ্যাঁ, টাকাটা যারা আর্ন করেছে সেই টাকাটা কোথায় গেল, ওইভাবে তাদেরকে ধরতে পারবে। কারণ এই টাকাটা তো আমরা বলছি যে তারা অনিয়ম করে পেয়েছে। তো বাংলাদেশ সরকারের যে নর্মাল নিয়ম, সেই নিয়মে, হ্যাঁ, ট্যাক্সের ধরেন অন্যান্য নিয়মে আনলে তাকে ধরতে পারবেন, কিন্তু ক্যাপাসিটি চার্জের কারণে তাদেরকে ধরতে পারবেন না। কারণ এটা একটা চুক্তি বলা হয়েছে যে তুমি এতখানি বিদ্যুৎ নেবে, এত দাম হবে। তারপরে যেটা দেখা যায় যে তারা যে কন্ট্রাক্টগুলো করেছে, তারা কি সরকারকে কোনোভাবে বাধ্য করেছে নাকি যে বেশি মূল্যে, বেশি ট্যারিফে এই কন্ট্রাক্টগুলো করা, সেটাও যদি প্রমাণ করা যায় তাহলেও তাদেরকে ধরা যাবে। তো এগুলাকে খুব ভালো লয়ার, খুব ভালো দুদক কতখানি পারবে আমি জানি না, বা দুদক হয়তো তাদেরকে অন্যভাবে ধরতে পারবে, এই এনার্জি পাওয়ার কন্ট্রাক্টগুলোর ব্যাপারে ধরতে পারবে না। কিন্তু যদি দেখা যায় তারা এই কন্ট্রাক্টটা এমনভাবে পেয়েছে যেখানে তারা মন্ত্রী এবং ওরকম লেভেলের লোকদের সাথে যোগ সাজস্যে করেছে, এটা যদি স্পষ্ট প্রমাণ দেওয়া যায় তাহলেও ধরা যাবে। কিন্তু সরাসরিভাবে ক্যাপাসিটি চার্জের কথা যেটা বলা হয়েছে, এটার জন্য পারবে না। এইটা একটা কন্ট্রাক্টের ব্যাপার। কিন্তু ক্যাপাসিটি চার্জের তো আমি বললাম, আমরা যদি এই সব পাওয়ার প্ল্যান্টগুলোকে ঠিকমতো ব্যবহার করি তাহলে কিন্তু বিদ্যুতের দাম অনেক অনেক কমে যাবে। কিন্তু আমাদের তো একটা ব্যর্থতা আছে, আমাদের ডিমান্ড আছে, এগুলো ব্যবহার করা উচিত, আমরা ব্যবহার করতে পারছি না। কারণ আমরা এইসব নিশ্চয়ই সরকার এবং এই জায়গায় আইন মেনে বা নিয়ম মেনে বিষয়গুলো করবে, পদক্ষেপ নেবে বলে আমরা মনে করি। স্যার, এই আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমরা তো আসলে এখন বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির একটা গুরুত্ব বেড়েছে, সেক্ষেত্রে আমাদের যে নবায়নযোগ্য জ্বালানির নীতি, সেখানে আমরা কি করতে পেরেছি, মানে কতটা আমাদের এখন মানে যুগের সাথে তাল মেলানো অবস্থায় আছে, বা বিশ্ব প্রতিযোগিতায় আমাদের যে সক্ষমতার সাথে মিল রেখে আসলে আমরা সেই জ্বালানি নীতিটা গ্রহণ করতে পেরেছি কিনা? দেখেন, নীতি এক জায়গায় আর বাস্তবতা আরেক জায়গায়। নীতি ব্যাপারে আমরা বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর ডকুমেন্ট করি, মুখে কথা বলি, কিন্তু বাস্তবায়নে দেখা যায় আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। আমাদের নবায়নযোগ্যর যে অ্যাচিভমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড খুবই খারাপ, আমাদের অত্যন্ত খারাপ। আমাদের জন্য আমরা যখন দেখি পৃথিবীর যখন 200টা দেশ যদি পড়ি, 200টা দেশের আমরা বটম 10%-এর মধ্যে পড়বো। হ্যাঁ, তাহলে লাস্ট 10%-এ যতখানি আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ আনতে পেরেছি, এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের এত বেশি যেটাকে ফসিল ফিউল আমরা বলি, আমাদের পাওয়ার প্ল্যান্ট ছিল যে আমরা তখন আর নবায়নযোগ্য বিদ্যুতের কথা চিন্তা করতে হয় নাই। কিন্তু এখন হচ্ছে, কারণ পাওয়ার প্ল্যান্ট ঠিকই আছে কিন্তু জ্বালানি পাচ্ছি না, তো আমরা এখন চিন্তা করতে পারি। তো আমরা, এইটা একটা সমস্যা যে আমাদের এই আরেকটা সমস্যা হচ্ছে
যে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যাবে আমি জানি না। সর্বোচ্চ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এনার্জি সিকিউরিটি এবং ফুড সিকিউরিটি একই পর্যায়ে, এবং এরকম একটা কথা ইউকে চ্যান্সেলর অফ দ্য এক্সচেকারও বলে ওনারা এইসব কথা কাজ করছে যে এনার্জি সিকিউরিটি ইজ ন্যাশনাল সিকিউরিটি। এটা যদি আমি মানি তাহলে কিন্তু আমাকে নবায়নযোগ্য বিদ্যুতের জন্য যে ল্যান্ডটা দিতে হবে এটা দিতে হবে। হ্যাঁ, কারণ আমি যদি একটা ল্যান্ডে সোলার করে এনার্জি পাই, এটার যে যে মূল্য, সেই ল্যান্ডে যদি আমি চাল গম যাই করি তার থেকে 5 গুণ বেশি আমাদের ডলারে লাভ হয়। আমাকে যদি ইম্পোর্ট করতেই হয়, কারণ আমি তো এখন খাদ্য ইম্পোর্ট করছি, তাহলে আমি খাদ্য ইম্পোর্ট করব, এনার্জিটা ইম্পোর্ট করতে হবে না। সো এইটা চিন্তা করে আমরা যদি সারা দেশে সার্ভে করে কিছু জায়গা বার করে এটা যদি সোলারের জন্য আমরা টার্গেট করতে পারি তাহলে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আমাদের ব্যর্থতা সাংঘাতিক, আমরা সোলার এনার্জি আগাতে পারছি না। যদিও কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টাই বলেছে 3000 মেগাওয়াট রুফটপে করবে। এগুলো বলা যতখানি সহজ, করা তার থেকে অনেক অনেক বেশি কষ্টকর। এখানে এই যে ফান্ডিংটা কোথা থেকে আসবে, কারণ এগুলো $7 বিলিয়ন টাকার মতো লাগবে, এখানে $3 বিলিয়ন মতো টাকা লাগবে এটা করতে। এই টাকাটা ওনারা বলেছেন এগুলো ব্যাংক থেকে লোন দিয়ে এরা করবে। যদি ব্যাংক ঠিক মতো লোন দেয়, সবাই অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। এটার যদি 1/3 যদি করতে পারে 1000 মেগাওয়াট, আমি মনে করবো সেটাও খুবই লাভজনক। কারণ আমরা যদি 1000 থেকে 1500 মেগাওয়াট আমরা বিদ্যুৎ কেন্দ্র করতে পারি সৌর বিদ্যুৎ, তাহলে কিন্তু আমার তেল ইম্পোর্ট, যেটা বলি তেল ইম্পোর্ট, আমার $500 মিলিয়ন কমে যায়, $500 বিলিয়ন আমার কমে যায়। মানে এই সুযোগটা, এই সুবর্ণ সুযোগটা থাকা অবস্থায়ও কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। তো আমাদেরকে খুব হাইয়েস্ট লেভেলে অনেক কিছু চিন্তা করে আমাদেরকে এগুলা এগোতে হবে। সোলার এনার্জি যাতে করে ঠিকভাবে এগোতে পারে সেটার জন্য যেসব জিনিস করতে হবে সেগুলোকে করতে হবে। প্রধানত হচ্ছে যেখানে তো বিনিয়োগের জায়গা তো একটা ঝুঁকি রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা আমাদের এখানে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ করতে আসতে চায়, সেখানেও কিন্তু প্রতিবন্ধকতা আছে। এটা কিভাবে দূর করা যায়? প্রতিবন্ধকতা দুই জায়গায়, একটা হচ্ছে ল্যান্ড, আমরা ওকে ক্লিয়ারলি ল্যান্ড দিতে পারছি না। আরেকটা হচ্ছে যে আমাদের এই সোলার যে পলিসিতে আছে, যে পলিসিতে বিদেশিরা বিনিয়োগ করবে, তার মধ্যে বেশ অনেকখানি অবস্টেকল আছে। আমি যেটা বললাম, আগে আমাদের দেশে নিয়ম ছিল বিদেশি যদি কেউ ইনভেস্ট করে এখানে, তার এখানে ইনভেস্টের পরে সেই বিদ্যুৎ তৈরি করবে, সেই বিদ্যুতের গ্যারেন্টি বাংলাদেশ সরকারই দিত। এখন সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেই গ্যারেন্টিটা দিবে হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এখন কথা হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিদ্যুৎ তৈরি করে 12 টাকায়, বিক্রি করে 8 টাকায়। তারা তো এটা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টে, অ্যানুয়াল রিপোর্টে তারা দেখতে পাচ্ছে। তাহলে এমন একটা প্রতিষ্ঠান যদি বলে যে আমরা বিদ্যুৎ কিনবো, তাহলে আপনি কি মনে করেন তারা সহজে এসে এখানে ইনভেস্ট করবে না? তো অ্যাটলিস্ট বিদেশিদের ক্ষেত্রেও যদি বড় বড় যেসব প্রজেক্ট G2G টাইপ যদি হয়, সরকার যদি গ্যারেন্টি দেয় যে এই প্রজেক্টগুলায় আমরা গ্যারেন্টি দিচ্ছি যে নবায়নযোগ্য বিদ্যুতের, তারা যদি বিদ্যুৎ তৈরি করে তাদের পয়সা তারা পাবে, গ্যারেন্টি বাংলাদেশ গভর্নমেন্ট, তাহলে এটা আগবে। আরেকটা হচ্ছে যে এখানে আরও অনেক রকম ছোটোখাটো যেগুলো আছে সেগুলোকে সরাতে হবে। যেরকম কতদিন লকিং পিরিয়ড, যারা যদি ইনভেস্ট করে কবে এটা বিক্রি করতে পারবে, তারা কবে কতখানি রিপ্যাট্রিয়েট করতে পারবে প্রফিট, এরকম আরও অন্যান্য অনেক জিনিসপত্র আছে। বাট ল্যান্ড এবং গ্যারেন্টি, এই যেটা আমি বললাম, এই দুইটাই হলো মূল বাধা। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, এবং এটি আসলে আমাদের সবশেষ প্রশ্ন, আলোচনা একদম শেষ দিকে চলে এসেছে। আপনি বলেছেন যে আমাদের উৎপাদন সক্ষমতা আছে কিন্তু জ্বালানির সংকট রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে, যার মধ্যে ঘোড়াশালের 409 মেগাওয়াট রিপেয়ারিং ইউনিট, এছাড়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, আনোয়ারা রয়েছে ইউনিট কম্বাইন্ড সাইকেল প্রকল্প। এই প্রকল্পগুলো কিন্তু চলমান, এগুলো আসবে। সেক্ষেত্রে আসলে আবারও আপনার চাহিদা বাড়বে, জ্বালানির চাহিদা। সেক্ষেত্রে আসলে কী করণীয়, সংক্ষেপে যদি একটি এই বিষয়টা আপনি বলতেন। না, অফকোর্স আমাদের প্রবলেমটা আরও ঘনীভূত হবে। এখন আমি যেটা বললাম 28,000 মেগাওয়াট আমাদের আছে, এগুলো সবগুলো আসলে বোধহয় 30,000 মেগাওয়াটে হবে। হ্যাঁ, এবং আমি যদি ধরি 15,000 মেগাওয়াট আমাদের অ্যাকচুয়ালি ডিমান্ড, অ্যাভারেজ ডিমান্ড, হ্যাঁ, গড়ে কিছুদিন বাড়ে কমে, কিন্তু গড়ে 15,000, তার মানে ডাবল।
হ্যাঁ, এটা তো অবশ্যই। তো এই প্রবলেমটা নিয়ে তো আমরা অনেকবার ডিসকাস করেছি, ওভার ক্যাপাসিটি যেটা বলি। এই ওভার ক্যাপাসিটি আমি বলেছি 28 সাল থেকে এটা কমতে আরম্ভ করবে এবং 30 সালের নাগাদ এই ওভার ক্যাপাসিটিটা অ্যাবজর্ব হয়ে যাবে। যেসব পাওয়ার প্ল্যান্টের কথা বললেন, এগুলো তো আর এই সরকার এসে করে না, এগুলো আগের থেকেই চলমান ছিল, আগের থেকেই এগুলার হয়ে গেছে। তো যেই কারণে আমরা এর আগের সরকারকে ক্রিটিসাইজ করছি এবং করতে, এগুলো তো ওই আমলেরই জিনিসপত্র। সো ওইটারই একটা কন্টিনিউয়েশন। তো এগুলা সব কিছু ধরেন এই বছরের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখানে আমরা 30,000 মেগাওয়াটে দাঁড়াবো সব কিছু মিলে, এবং এই 30,000-এর উপরে, অ্যাকচুয়ালি 30,000-এর উপরে, তখন ওইটাকে ধরে নেব আমাদের ফাইনাল আর কি। এটার উপরে আর যাবে না নতুন করে না প্রজেক্ট করলে। তো ওইটাকে আমাকে এখন আস্তে আস্তে আমাদের ডিমান্ড বাড়তে বাড়তে ওই জায়গায় যাবে, এবং এই পর্যায়ে আমাদের এইগুলা সবগুলোর জন্য আমাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এবং এর জন্য বিদ্যুতের প্রাইস যেটা বলি যে 8 টাকা 12 টাকা যেটা বললাম, এটার উপরে চাপ থাকবে। সো আমরা এখানে কিছু করার নাই। যদি আমরা অবশ্য ঠিকমতো জ্বালানিটাকে ইম্পোর্ট করতে পারি, তাহলে এই যে গ্যাপটাকে কমিয়ে রেখে আমরা অসংখ্য ধন্যবাদ জনাব ইজাজ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, যিনি বুয়েটের সাবেক অধ্যাপক এবং জ্বালানি বিশেষজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনা পর্বে যোগ দেওয়ার জন্য। দর্শক, এর সাথে সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা জানতে চাই, আমরা চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবশেষ অবস্থা। প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে, একটি নিম্নমুখী। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিএসএক্স ইন্ডেক্স যেটি, সেটি 0.58 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,594 পয়েন্টে। একই সাথে 0.13 পয়েন্ট বেড়ে ডিএসএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক যেটি, সেটি এই মুহূর্তে অবস্থান করছে 1,227 পয়েন্টে। একই সাথে DS30 ইন্ডেক্স যেটি, সেটি এই মুহূর্তে 2 পয়েন্ট কমে অবস্থান করছে 2,191 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 9,000 কোটি টাকা, এবং দেখতে পাচ্ছি যে 141টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 109টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এরপরে জানাবো মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কিন ডলার যেটি, সেটি 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 135 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 140 টাকায়। পাউন্ড 155 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 162 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকায়, এবং ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে জানাবো স্বর্ণের বাজারের দাম। স্বর্ণের বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 1,72,650 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,64,800 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,41,263 টাকা, এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 1,16,850 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি 22 ক্যারেটের রূপা যেটি, সেটির দাম রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,883 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আছে 2,298 টাকা, এবং সনাতন রূপার দাম রয়েছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদে শিল্প বাণিজ্যের খবর। সাতক্ষীরায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চাষটি। এই চাষ পদ্ধতিতে গাছের পাতা ও কাণ্ডে এবং বেগুনে পোকামাকড়ের উপদ্রব কম হওয়ায় কৃষক বেশি ফলন পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সহজলভ্য ও লাভজনক পদ্ধতি হওয়ায় পলিমালসের মাধ্যমে বেগুন চাষ আরও সম্প্রসারিত হবে। সাতক্ষীরা থেকে মনিরুল ইসলাম মনির তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। গত ৩-৪ বছর ধরে সাতক্ষীরা সদর সহ বেশ কিছু অঞ্চলে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ শুরু হয়। এই পদ্ধতিতে গাছ রোপণের পর কৃষকরা প্রথমে গাছের গোড়ায় পলিথিনে ঢেকে দেন। এতে মাটির আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, জমিতে খুব বেশি সেচও লাগে না, মাটির রস ধরে রাখে এবং জৈব পদার্থের বালাই হ্রাস করে, কমে পোকামাকড়ের উপদ্রব। এতে ফলন বেশি পাওয়ায় খুশি কৃষক। পলিমাছে বেগুন চাষ করে আমরা প্রথমত ক্ষেত্রে সার কম লাগছে বা সেচ কম লাগছে, এছাড়াও জোন যেটা কামলা বলে ওইটাও কম লাগছে, পোকামাকড়ের উপদ্রব থেকেও আমরা রক্ষা পাচ্ছি। খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে, আর পানিও দেওয়া লাগে না, পানি খুব কম হয়, এতে সবসময় রস জমে থাকে। এবং আগে যখন আমরা 5-6 মণ বেগুন উঠাতাম তখন আমাদের অর্ধেক বেগুনই বেশি নষ্ট হয়ে যেত, এখন আমাদের প্রায় 100% থেকে 90% বেগুন ভালো হচ্ছে। দিন দিন এই পদ্ধতিতে চাষের পরিধি বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এখানে পলিমালসে অনেক সুবিধা আছে, যেমন আমার প্রথম সুবিধা হলো এখানে সারের অপচয় খুব কম হয়, সেচ খুব কম লাগে, কৃষকের একটা বড় ধরনের খরচ হয় আগাছা দমনে, আগাছা হয় না বললেও চলে। সর্বোপরি পলিমালসের মাধ্যমে বেগুন চাষ করলে কীটনাশক খরচও কম হয়, সর্বোপরি কৃষক খুবই ভালোভাবে উপকৃত হয়। এবছর সাতক্ষীরা সদর উপজেলায় প্রায় 15 হেক্টর জমিতে পলিমাসের মাধ্যমে বেগুন চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের আমরার কদর দেশ জুড়ে, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া আমরা যাচ্ছে বিদেশেও, জাতীয় অর্থনীতিতেও রাখছে অবদান। জিআই পণ্যের স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত আমরা চাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগ। বরিশালের আমরাকে ঘিরে প্রক্রিয়া জোন আমরার জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বরিশাল থেকে সাইফুর রহমান মিরনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শুভ হাওলাদার। প্রাচ্যের ভেনিস বলে পরিচিত বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। যতদূর চোখ যায় সবুজ গাছের ফাঁক গলে দোল খাচ্ছে আমড়া, এমন দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। কেউ গাছ থেকে আমড়া পাড়ছেন, কেউ নৌকো ভরে আমড়া নিয়ে আসছেন আড়তে, আবার অনেকে ব্যস্ত সময় পার করছেন আমড়া সংরক্ষণ ও বাজারজাতকরণে। আমড়া বাগানীদের দাবি, বরিশালের আমড়া সুস্বাদু ও পুষ্টিকর। বাণিজ্যিক মূল্য বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলের কৃষক আমড়া চাষে ঝুঁকছেন। জিআই স্বীকৃতি মেলায় গর্বিত তারা। আমড়া চাষ করে লাভবান হওয়া যায় যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে। খরচপত্র দিয়ে আমার বছরে 8-10 লাখ টাকা থাকে। আমড়া বাগান ও আড়তে কাজ করে কর্মসংস্থান হচ্ছে অনেকের। 2 মাস আর 2 মাসের মতো এই জায়গায় কাজ করতেছি, আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে, স্বাচ্ছন্দ্যভাবে তো চলতে পারতেছি। আমরা ব্যবসা যেকালে আরম্ভ হয় একালে আমরা কাজ করতে পারি, তারপর আমাদের এই দিয়েই আমাদের সংসার বাঁচে। ব্যবসায়ীদের দাবি, বরিশালের আমড়া বিখ্যাত। এক মৌসুমে এই অঞ্চলে 100 কোটি টাকার বেশি আমড়া কেনা বেচা হয়। কালকে যেটা কিনছি সেটা আজকে যাবে, আর আজকে যেটা কিনছি সেটা আবার আগামী কালকে যাবে। কত মন কেনেন? প্রতিদিন ঠিক নাই, যেদিন বাজারের আপনার চাহিদার উপরে দেখা গেল 120 মন, 30 মন বা 200 মন, আবার কোনোদিন 250 মনের মতন এরকম হয় আর কি। আমড়াকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে জিআই পণ্য কেন্দ্রিক নানা উদ্যোগ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। 100-150 কোটি টাকার অর্থনীতি এর সাথে জড়িত, এর সাথে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থানের সাথে রিলেটেড হয়েছে আমরাকে ঘিরে। এদিকে কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের পাশে থেকে, কাছে থেকে আমরা উৎপাদন কীভাবে ত্বরান্বিত করানো যায়, কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে। চলতি বছর বরিশাল অঞ্চলে 1849 হেক্টর জমিতে আমড়া চাষ হয়েছে। জামদানি, মসলিন আর ইলিশের সঙ্গে জিআই পণ্য হিসাবে যুক্ত হয়েছে বরিশালের আমড়া। দেশের গণ্ডি পেরিয়ে আমরা এখন বিশ্ব দরবারে। আমরা শিল্পের সঙ্গে যুক্ত কৃষক এবং ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনীতিতে আমরা অনন্য ভূমিকা রাখবে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।
20 দেশের অংশগ্রহণে দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2025 শুরু হতে যাচ্ছে আগামী 30 অক্টোবর। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব। অনুষ্ঠানে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের মেলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও বড় পরিসরে আয়োজন করা হবে। এ সময় ট্রপ সভাপতি রাফিউজ্জামান জানান, মেলার মাধ্যমে পর্যটন খাতের প্রচার প্রসার ও সম্ভাবনা তুলে ধরা হবে। পাশাপাশি দেশীয় পর্যটন বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো সিদ্ধান্ত সরকার যাতে না গ্রহণ করে। সেন্ট মার্টিন, টাঙ্গুয়া হাওর, সুন্দরবন যতগুলো ডেস্টিনেশন রয়েছে, আমাদের টুয়াবের সম্মানিত সদস্যগুলোই এইসব ডেস্টিনেশনগুলো ফ্লারিশ করে যাচ্ছে এবং ব্র্যান্ডিং করে জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। প্রায় এক দশক পর মেটাল গিয়ার সলিড ডেল্টা স্নেক হান্টার এর মাধ্যমে বড় মাপের গেমের জগতে ফিরে এলো গেমিং প্রতিষ্ঠান কোনামি। এটি তাদের পুরনো জনপ্রিয় একটি গেমেরই রিমেক। মূলত পুরনো গেম নতুন আঙ্গিকে উপস্থাপন করে লাভজনক বাজার ধরাই এই কৌশলের প্রধান লক্ষ্য। গেমটি এর মূল স্রষ্টা হিদেও কোজিমা ছাড়াই তৈরি হয়েছে, তবে এর চমৎকার দৃশ্য উন্নত খেলার কৌশল বাজারে ইতিবাচক সাড়া ফেলেছে। গেমটির আসল সংস্করণটি বিশ্বজুড়ে 40 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।